হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি ডিমন স্লেয়ার সিজন 1 এর এক্সপ্লেনেশন সিরিজ। এখন পর্যন্ত এই সিরিজের 4টি সিজন এবং একটি মুভি রিলিজ হয়েছে, আর এই ভিডিওটি রেকর্ড করার সময় পর্যন্ত ইনফিনিটি ক্যাসেল মুভি রিলিজ হতে আর মাত্র 51 দিন বাকি। তাই ভাবলাম যতদিন আমরা মুভিটার জন্য অপেক্ষা করছি ততদিন পুরো সিরিজটা কেন না আরেকবার ঘুরে দেখা যাক। এই সিরিজটি একই নামের মাঙ্গা থেকে অ্যাডাপ্ট করা হয়েছে এবং এর প্রথম সিজনে মোট 26টি এপিসোড রয়েছে, যার প্রত্যেকটিই আমরা একে একে এই চ্যানেলে এক্সপ্লেইন করব। তাই আর দেরি না করে চলুন শুরু করি এই অসাধারণ অ্যানিমের প্রথম এপিসোড দিয়ে, যার নাম ক্রুয়েলটি। বন্ধুরা, গল্পটি শুরু হয় তাইশো এরা জাপানে, যেখানে আমরা দেখি তানজিরো নামের এক ছেলে তার পিঠে করে এক স্পষ্টভাবে আহত এবং অচেতন মেয়েকে বহন করছিল, যে ছিল তার ছোট বোন নেজুকো। সে বুঝতে পারছিল না যে নেজুকো কিভাবে আহত হলো এবং সে নেজুকোকে বেঁচে থাকার জন্য অনুরোধ করছিল, আর সে প্রতিজ্ঞা করে যে বড় ভাই হিসেবে সে যে কোনো কিছুর বিনিময়ে হলেও তাকে বাঁচাবেই। এরপর আমরা আগের দিনের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে তানজিরো কয়লা বিক্রি করার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। একটি ঝুড়িতে কয়লা ভরে পিঠে তোলার পরই সে তার মায়ের ডাক শুনতে পায়, যার পরই তার মা কি কামাডো তানজিরোর মুখ থেকে কয়লা মুছে দিয়ে তিনি তানজিরোকে জানান যে তানজিরোর নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত, কারণ বাইরে প্রচুর পরিমাণে তুষারপাত হচ্ছিল। তাই তিনি তানজিরোকে বলেন যে চাইলে সে আজ নাও যেতে পারে, যার উত্তরে তানজিরো জানায় যে সে চায় তার পরিবারের সবাই যেন নিউ ইয়ারে পেট ভরে খাবার খেতে পারে। তাই সে চাইছে সে যেন যতটুকু সম্ভব কয়লা বিক্রি করে আসতে পারে। আসলে বন্ধুরা, কামাডো পরিবার বহু প্রজন্ম ধরে কয়লা বিক্রি করেই জীবিকা নির্বাহ করত, আর তানজিরোর বাবা তানজুরো মারা যাওয়ার পর পুরো পরিবারের দায়িত্বই তানজিরোর কাঁধে এসে পড়ে। যাই হোক, এরপরই যখন তার মা তাকে পরিবারের জন্য এতটা চেষ্টা করার জন্য ধন্যবাদ জানায়, তখনই তার ছোট ভাই শিগেরু এবং ছোট বোন হানাকো তানজিরো বের হচ্ছে শুনে ফেলে এবং তার সাথে যাওয়ার বায়না ধরে, কিন্তু তাদের মায়ের অনুমতি দেন না, কারণ প্রথমত তারা তানজিরোর মতো দ্রুত হাঁটতে পারবে না, আর যখন তারা ক্লান্ত হয়ে যাবে তখন তানজিরো তাদেরকে রাইডও দিতে পারবে না, কারণ তানজিরো আজ কার্ডটি নিচ্ছে না। যা শুনে দুইজনই মন খারাপ করে, আর শিগেরু তানজিরোকে জড়িয়ে ধরে এবং হানাকো তাকে প্রমিস করে যে সে তানজিরোর কাজে সাহায্য করে দিবে, কিন্তু তানজিরো তবুও রাজি হয় না এবং শিগেরুকে বলে যে ফেরার সময় সে তার জন্য কিছু একটা নিয়ে আসবে, আর হানাকোকে বলে যে ফিরে এসেই তানজিরো তাকে একটা গল্প পড়ে শোনাবে। বের হওয়ার আগে তানজিরো তার আরেক ছোট ভাই টাকেওকে দেখে এবং তাকে যতটুকু পারা যায় ফায়ারউড কেটে রাখতে বলে, অর্থাৎ কাঠ কেটে রাখতে বলে। তাকেও সেই কথায় রাজি হয়, কিন্তু সে একটু বিরক্ত হয়, কারণ সে চেয়েছিল তানজিরো আর সে একসাথে মিলেই এই কাজটা করবে। তখন তানজিরো টাকেওকে বিরক্ত করার জন্য মজা করে তার মাথায় হাত বুলিয়ে দেয়, যার ফলে টাকেও বিরক্ত হয়ে যায় আর তার পরিবারের সকল সদস্যরাই হেসে ওঠে। এরপরই তানজিরো পরিবারকে বিদায় জানিয়ে টাউনের দিকে রওনা দেয়। যাওয়ার পথে সে দেখে তার বোন নেজুকো তাদের সবচেয়ে ছোট ভাই রকুটাকে পিঠে নিয়ে দাঁড়িয়েছিল। নেজুকো জানায় যে রকুটা যদি তানজিরোকে যেতে দেখতো তাহলে সে কান্না করত, তাই নেজুকো তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ তাদের বাবার মৃত্যুর পর থেকেই সকল ভাই বোনই তানজিরোকে একজন রোল মডেল হিসেবে দেখে এবং সে যেদিকেই যায় তারা তার পিছু নিতে চায়। এরপর তানজিরো নেজুকোকেও বিদায় জানিয়ে টাউনের দিকে রওনা হয়। পথে তানজিরো তার পরিবারের জীবনযাপন সম্পর্কে চিন্তা করে বলে, আমাদের জীবন সহজ নয় কিন্তু আমরা সুখী, তবে জীবন হঠাৎ করেই বদলে যেতে পারে, অনেকটাই আবহাওয়ার মতো, এটা বদলায় এবং এগিয়ে যায়। সবসময় রোদও থাকে না, আবার সবসময় তুষারপাতও হয় না, আর যখনই সুখ ধ্বংস হয় তখনই পাওয়া যায় রক্তের গন্ধ। কয়লা বিক্রি করার উদ্দেশ্যে কাছের একটি টাউনে পৌঁছানোর পর তানজিরোকে সেই টাউনের মানুষজন তার পূর্বের সহায়তার জন্য ধন্যবাদ জানাতে থাকে। আসলে বন্ধুরা, তানজিরো একজন ভদ্র, বিনয়ী এবং অনেক বিশ্বস্ত ছেলে ছিল, তাই সবাই তাকে অনেক পছন্দ করত এবং বিশ্বাস করত। এরপরই হঠাৎ করে একটি দোকান থেকে এক আহত যুবককে বের হতে দেখা যায়, যে তানজিরোকে দেখেই দ্রুত তার কাছে ছুটে আসে এবং বলে যে তাকে একটি প্লেট ভাঙার অপবাদ দেওয়া হচ্ছে এবং সে এর জন্য তানজিরোর কাছে সাহায্য চায়। যারপর তানজিরো তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি ব্যবহার করে বুঝতে পারে যে এটি আসলে একটি বিড়ালের কাজ ছিল, যা শুনে সেই লোকটাও স্বস্তি পায় এবং যে মহিলা সেই লোকটাকে তাড়া করছিল সেও আসল ব্যাপারটা বুঝতে পারে এবং মেনে নেয়। আর যদি কেউ ডিমন স্লেয়ার রিলিজের এতদিন পরও না জানেন, তানজিরো জন্ম থেকেই একটি তীব্র ঘ্রাণ শক্তি নিয়ে জন্মেছিল, যা পুরো সিরিজ জুড়েই তার অনেক কাজে আসবে। এরপরে সিনটি শেষ হওয়ার আগে আরেকজন লোকও তানজিরোকে ডাকে ভারী কিছু মালপত্র তোলায় সাহায্য করার জন্য। দিনটি শেষ হওয়ার পর তানজিরো খুবই খুশি হয়, কারণ সে সকল কয়লাই বিক্রি
বিক্রি করে ফেলেছে। তানজিরো বাড়ির দিকেই যাচ্ছিল, কিন্তু তখনই সাবুরো নামের এক বয়স্ক ব্যক্তি তাকে থামায় এবং এই অন্ধকারে পাহাড়ে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়। আর যদিও তানজিরো জোর দিয়ে বলে যে তার ঘ্রাণ শক্তি অনেক প্রখর আর সেই কারণে সে নিরাপদ আছে, কিন্তু সেই লোকটি তাকে বলে যেন তানজিরো আজ তার বাড়িতেই থেকে যায়। তানজিরো তবুও রাজি হতে না চাইলে ওল্ডম্যান সাবুরো একটু কঠোরভাবেই বলেন, তর্ক করো না, ভেতরে চলে এসো, ডিমনরা আসার আগেই। বন্ধুরা, এখানেই কিন্তু আমরা প্রথমবারের মতো এই সিরিজের ডিমন শব্দটি শুনতে পাই। ডিনারের পর তানজিরো ওল্ডম্যান সাবুরোকে জিজ্ঞেস করে যে ডিমনরা আসলে কেমন হয়, যার জবাবে সাবুরো বলে যে সবসময় অন্ধকার নামার পরই মানুষ খেকো ডিমনরা ঘোরাফেরা করে, আর এই কারণেই রাতের বেলায় বাইরে ঘোরাঘুরি করা উচিত নয়। তারপর সাবুরো তানজিরোকে বলে যেন সে ঘুমিয়ে পড়ে এবং ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বাড়ির পথে রওনা দেয়। তানজিরো এরপর শুয়ে থেকে জিজ্ঞেস করে যে ডিমনরা সাবুরোর ঘরে ঢুকতে পারবে কিনা, যার জবাবে সাবুরো বলে হ্যাঁ, তারা ঢুকতে পারবে। তখন তানজিরো একটু চিন্তিত হয়ে বলে যে তাহলে তো ডিমনরা সবাইকেই খেয়ে ফেলতে পারবে, যার জবাবে সাবুরো বলে যে এই কারণেই ডিমন স্লেয়াররা মানুষদের রক্ষা করার জন্য বহুদিন ধরেই ডিমনদের হত্যা করে আসছে। সাবুরো যে অনেক বছর আগেই তার পরিবারকে হারিয়েছে এবং এখন একা বসবাস করছে, তার জন্য তানজিরোর মায়া হয় আর সে ভাবে যে পরের বার সে সাবুরোর কাছে তার ভাই বোনদের নিয়ে আসবে এবং বোঝাবে যে তার আর ভয় পাওয়ার কিছুই নেই, এখানে কোনো ডিমন নেই এবং সে এখন পুরোপুরি নিরাপদ। কিন্তু তখনই তানজিরোর মনে পড়ে যায় যে তার গ্র্যান্ডমা মৃত্যুর আগে ডিমনদের নিয়ে একই ধরনের কথা বলেছিলেন। ভোর হতেই তানজিরো সাবুরোর বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা দেয়, কিন্তু বাড়ির একটু কাছে পৌঁছাতেই তানজিরো থেমে যায়, কারণ হঠাৎ করেই তার নাকে আসছিল রক্তের গন্ধ এবং সাথে সাথে সে বাড়ির দিকে ছুটে যায়। বাড়িতে পৌঁছেই তানজিরো পুরো স্তব্ধ হয়ে যায়, কারণ তার সামনেই সে দেখে রক্তাক্ত অবস্থায় নেজুকো মাটিতে পড়ে আছে আর তার নিচেই রকুটা। আতঙ্কে সে তাদের কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করে যে কি হয়েছে, কিন্তু এর পরের দৃশ্যটার জন্য তানজিরো কোনোভাবেই প্রস্তুত ছিল না। ইভেন যখন 2019-এ আমি প্রথমবার এটা দেখেছিলাম তখন এর জন্য আমিও প্রস্তুত ছিলাম না। তানজিরো ভেতরে তাকিয়েই দেখে তার মা, হানাকো, শিগেরু এবং টাকেও মৃত অবস্থায় পড়ে আছে এবং পুরো ঘরেই তার পরিবারের রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে, যেন কিছু একটা ভয়ঙ্কর এখান দিয়ে গেছে। এরপরই আমরা আবারও ফিরে যাই এপিসোডের শুরুতে দেখা সেই দৃশ্যে। তানজিরো তার বোন নেজুকোকে কাঁধে নিয়ে বরফে ঢাকা পাহাড় পার হয়ে সাহায্যের আশায় শহরের দিকে ছুটে চলেছে, কারণ শুধু নেজুকোর শরীর থেকেই তানজিরো একটু উষ্ণতা টের পেয়েছে, যার মানে নেজুকোই একমাত্র যে এখনো বেঁচে আছে। তানজিরো চিন্তা করার চেষ্টা করে যে আসলে সেখানে কি ঘটেছিল। সে ভাবে এটা হয়তো কোনো ভাল্লুকও করে থাকতে পারে যে হয়তো হাইবারনেট করতে পারেনি। এদিকে ঠান্ডার কারণে তানজিরোর শরীর দুর্বল হয়ে যাচ্ছে আর তার ফুসফুসেও যন্ত্রণা শুরু হচ্ছে। তবুও সে বরফের মধ্য দিয়েই নেজুকোকে কষ্ট করে বহন করতে থাকে আর সে নিজেকেই বলে যে তার থামলে চলবে না, কারণ এখনো তার অনেকটা পথই যেতে হবে। তাই সে নিজেকে বলতে থাকে যে আমাকে যেতেই হবে, আমাকে নেজুকোকে বাঁচাতেই হবে। ঠিক তখনই নেজুকো জেগে উঠতে শুরু করে আর ধীরে ধীরে তানজিরোর পিঠে থাকা অবস্থাতেই উঠে বসতে থাকে, কিন্তু তার গলা থেকে বের হয় এক অমানবিক গর্জন। আর তার এই হঠাৎ করে উঠে নড়াচড়া করাতে তানজিরো তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং দুইজনেই পাহাড়ের নিচে পড়ে যায়। এখানে তানজিরো বরফে পড়ে যাওয়ায় কোনো মতে বেঁচে যায়। তারপর সে ভাবে যে হয়তো সে বরফে পা পিছলে পড়ে গেছে, যার পর তানজিরো উঠে দাঁড়িয়ে দেখে যে নেজুকো মাথা নিচু করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। সে তখন নেজুকোর কাছে গিয়ে বলে যে তোমাকে হাঁটতে হবে না, আমি তোমাকে বয়ে নিয়ে যাব, কিন্তু নেজুকো এখানে কোনো কথাই বলে না। আর হঠাৎ করেই নেজুকো তানজিরোর উপরই ঝাঁপিয়ে পড়ে এবং সে তানজিরোকে কামড় দিতে গেলে তানজিরো বাধ্য হয়ে তার কুড়ালের হাতল দিয়ে নেজুকোর মুখ ঠেকিয়ে ধরে যাতে সে তাকে কামড়াতে না পারে। তখন তানজিরোর ওল্ডম্যান সাবুরোর কথা মনে পড়ে যায় আর সে চিন্তা করতে থাকে যে নেজুকো কি এখন ডিমন হয়ে গেছে কিনা। এখানে যদিও তানজিরো জানে যে নেজুকো মানুষ হিসেবেই জন্মেছিল, কিন্তু তার তীক্ষ্ণ ঘ্রাণশক্তি দিয়ে তানজিরো বুঝতে পারে যে নেজুকোর গা থেকে আর নেজুকোর গন্ধ আসছে না, এ যেন সম্পূর্ণ অন্য কারোরই গন্ধ। তবুও তানজিরো বিশ্বাস করে যে নেজুকো তার পরিবারকে খুন করেনি, কারণ সে মনে করে দেখে যে নেজুকো রকুটাকে যেভাবে আগলে রেখেছিল দেখে মনে হচ্ছিল যে সে রকুটাকে কারো কাছ থেকে রক্ষা করছিল। আর যদি নেজুকো তার পরিবারকে আসলেই হত্যা করত তাহলে তার মুখে বা হাতে রক্তের দাগ তো থাকতই, যা সেখানে ছিল না। আর তানজিরো এটাও মনে করতে পারে যে তার বাড়িতে সে আরেকটা আলাদা ব্যক্তির গন্ধ পেয়েছিল। এরপরই তানজিরোকে অবাক করে নেজুকোর দেহ বড় হতে থাকে আর তার আকারের সঙ্গে সঙ্গে তার শক্তিও অনেক পরিমাণে বেড়ে যায় এবং তানজিরো তাকে সামলাতেও হিমশিম খেতে থাকে। তানজিরো তখন দুঃখ করে ভাবে যে তার পরিবারকে যখন নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন সে আরামে ঘুমিয়েছিল। তানজিরো নেজুকোর কাছ থেকে ক্ষমা চায়, কারণ সে কাউকেই বাঁচাতে পারলো না, তবে সে চায় অন্তত নেজুকোকে সে বাঁচাতে পারুক। তানজিরো তখন কাঁদতে কাঁদতে নেজুকোকে অনুরোধ করতে থাকে যেন সে সম্পূর্ণরূপে ডিমনে পরিণত না হয়। আর তানজিরোর কথা শুনে নেজুকো তখন কাঁদতে শুরু করে। এরপরই দেখা যায় এক তরুণ একটি তলোয়ার হাতে ভাই বোনদের দিকে ছুটে আসতে
থাকে আর সে নেজুকোকে হত্যা করতে উপরে লাফ দিয়েছিল মাত্র তখনই তানজিরো তাকে দেখে ফেলে এবং নেজুকোকে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেটা সেই সোয়ার্ডসম্যানকে বেশ অবাক করে। আর তার তলোয়ারের কোপটি তানজিরোর মাথা মিস করে শুধু তার চুল কেটে ফেলে। আর সেই তলোয়ারের সুইং এর ফোর্সে একটা উইন্ডস্টর্ম তৈরি হয়, যার ফলে তানজিরো আর নেজুকো দুইজনেই দূরে ছিটকে পড়ে। আর এরপরই নেজুকো আবারও স্বাভাবিক আকারে ফিরে আসে। তানজিরো যখন ভাবতে থাকে যে এই হামলাকারী আসলে কে, তখনই তার চোখে পড়ে তলোয়ারের সেই লেখাটা, যা ছিল ডিস্ট্রয় ডিমন্স। আর এই থেকেই বোঝা যায় যে এই ব্যক্তি একজন ডিমন স্লেয়ার। তারপর সেই সোয়ার্ডসম্যান জিজ্ঞেস করে যে তানজিরো কেন সেই ডিমনটাকে রক্ষা করছিল, যার জবাবে তানজিরো বলে যে এটি নেজুকো, তার বোন। আর এই সময় নেজুকো জেগে উঠে গর্জন করতে থাকে আর তানজিরো তাকে কোনো রকমে ধরে রাখে, যা দেখে সোয়ার্ডসম্যান বলে যে এই ডিমনটাকে তুমি তোমার বোন বলছো। আর এর পরই সে এত দ্রুত নেজুকোকে তানজিরোর কাছ থেকে কেড়ে নেয় যে তানজিরো কিছু চোখেই দেখে না। তানজিরো উঠে দাঁড়াতেই সোয়ার্ডসম্যান বলে যে সে যেন সেখান থেকে না নড়ে। আর নেজুকোকে আটকে রেখে সোয়ার্ডসম্যান জানায় যে তার কাজ হচ্ছে ডিমন হত্যা করা আর এখন সে নেজুকোকে হত্যা করবে। তানজিরো নেজুকোকে না মারার জন্য রিকোয়েস্ট করতে থাকে। সে দাবি করে যে নেজুকো কাউকেই খুন করেনি এবং সে আরো জানায় যে তার পরিবারের খুন যেখানে হয়েছিল সেখানে সে একটা সম্পূর্ণ নতুন গন্ধ পেয়েছিল, আর হয়তো এই গন্ধটি যার সেই লোকই হলো আসল খুনি, নেজুকো নয়। এমনকি সে জানেও না যে নেজুকো কিভাবে একটি ডিমনে পরিণত হলো। সোয়ার্ডসম্যান যার জবাবে বলে যে এটা খুবই সহজ একটা ব্যাপার, নেজুকোর ক্ষতে হয়তো কোনো ডিমনের রক্ত লেগেছিল যেই কারণে সে ডিমন হয়ে গেছে, আর এভাবেই মানুষখেকো ডিমনরা নিজেদের সংখ্যা বৃদ্ধি করে। তানজিরো তবুও জোর দিয়ে বলে যে নেজুকো কখনোই মানুষ খাবে না, কিন্তু সোয়ার্ডসম্যান সন্দেহ প্রকাশ করে কারণ নেজুকো কিছুক্ষণ আগেই তানজিরোকে খেয়ে নিতে চেয়েছিল। জবাবে তানজিরো বলে যে নেজুকো তাকে চেনে আর সে কখনোই নেজুকোকে কারো ক্ষতি করতে দেবে না। সে প্রতিজ্ঞা করে যে নেজুকোকে সে আবারও মানুষে পরিণত করবে। তখন সোয়ার্ডসম্যান জানায় যে একবার কেউ ডিমন হয়ে গেলে আর সে কখনোই মানুষ হতে পারে না। আর তানজিরো তার জেদ ছাড়ে না এবং সে বলে যে সে যে কোনো ভাবে কোনো উপায় বের করবেই। সে নেজুকোকে না মারতে অনুরোধ করে এবং প্রতিজ্ঞা করে যে তার পরিবারের হত্যাকারীকে সে যেভাবেই হোক খুঁজে বের করে শাস্তি দিবেই। কিন্তু সোয়ার্ডসম্যান তখন তলোয়ারটি তুলে নেজুকোর গলায় ধরে আর তখনই তার মৃত পরিবারের কথা মনে করে তানজিরো মাথা নিচু করে কান্নাকাটি শুরু করে আর সোয়ার্ডসম্যানকে অনুরোধ করে যেন তার পরিবারের শেষ সদস্যকেও সে কেড়ে না নেয়। এতে সেই সোয়ার্ডসম্যান উল্টো রেগে যায় এবং তাকে অন্যের সামনে প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য ধমক দেয়, কারণ এটা শুধুই অন্যদেরকে তাকে মারার সুযোগ তৈরি করে দেওয়া। সে তানজিরোকে বলে যে যদি এভাবে দুর্বলদের মতো কান্না করে কোনো কাজ হতো তাহলে তানজিরোর পরিবার আজ বেঁচে থাকতো। সে তানজিরোকে তুচ্ছ করে বলে যে তানজিরো বলছে সে তার বোনকে সারিয়ে তুলবে এবং একটি ডিমনকে হত্যা করবে। সেটা আসলে হাস্যকর কারণ সে একেবারেই দুর্বল। সোয়ার্ডসম্যান বলে যে দুর্বলদের কোনো অধিকার বা পছন্দ থাকে না, কারণ দুর্বলদের নিয়তি হলো শক্তিশালীদের দ্বারা পিষে যাওয়া। সে তানজিরোকে বলে যে ডিমনরা হয়তো নেজুকোকে সারানোর উপায় জানে, কিন্তু কোনো ডিমনই তানজিরোর ইচ্ছা বা অনুভূতির প্রতি কোনো শ্রদ্ধা দেখাবে না। এমনকি সোয়ার্ডসম্যান নিজেও তানজিরোকে সম্মান করে না। আর এটা শুনতে যতই কঠোর হোক না কেন এটাই বাস্তবতা। সে তানজিরোকে প্রশ্ন করে যে আমাকে দেখে তুমি কেন তোমার বোনের উপর ঝাঁপ দিয়েছিলে? এটা কি তাকে রক্ষা করার উপায় ছিল? তুমি কেন আমাকে দেখার সাথে সাথেই আমার উপর তোমার কুঠার চালালে না? তুমি কেন তোমার পিঠ দেখালে? আর এইসব ভুলের জন্যই তোমার বোনকে আজ আমি ধরে ফেলতে পেরেছি, আর আমি চাইলেই তোমাকে আর তোমার বোনকে একসাথেই কেটে ফেলতে পারতাম। ডিমন স্লেয়ারের কথাগুলো অনেক কঠোর ছিল, কিন্তু বাস্তবে সে একটা কথাও মন থেকে বলেনি। সে চাইছিল যে তানজিরো যেন এই অবস্থায় শক্ত হোক, কারণ সে জানে তানজিরো ছিল এমন একটি ছেলে যার পুরো পরিবারকেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার একমাত্র ছোট বোনকে একটি ডিমনে পরিণত করা হয়েছে। সোয়ার্ডসম্যান নিঃশব্দে অনুরোধ করতে থাকে যে সমস্ত কষ্ট সত্ত্বেও তানজিরো যেন কান্না না করে এবং হতাশ না হয়। সেই সোয়ার্ডসম্যান আসলে নিজেকেই দোষ দিচ্ছিল, কারণ সে মনে করে সে যদি অর্ধেক দিন আগে এখানে এসে পৌঁছাতো তাহলে হয়তো তানজিরোর পরিবারকে সে বাঁচাতে পারত, কিন্তু সে অতীত বদলাতে পারবে না। তানজিরোর দিকে তাকিয়ে সে চায় যে তানজিরো যেন ক্ষমাহীন এক রাগ অনুভব করে, কারণ এটিই তাকে পরবর্তী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। কিন্তু যদি তার দৃঢ় সংকল্প না থাকে তবে সে কখনোই তার বোনকে সারাতেও পারবে না বা তার পরিবারের প্রতিশোধও নিতে পারবে না। যার পর সোয়ার্ডসম্যান নেজুকোর কাঁধে তার তলোয়ারের মাথা দিয়ে আঘাত করে আর তানজিরো রেগে গিয়ে তার দিকে একটি পাথর ছুঁড়ে দেয়, যা ডিমন স্লেয়ার খুব সহজেই প্রতিহত করে। এরপরই তানজিরো তার কুঠারটি তুলে নেয় এবং সাইড দিয়ে দৌড়ে ডিমন স্লেয়ারের দিকে বাড়তে থাকে। সে আরেকটি পাথর ছুঁড়ে মারে এবং তারপর সামনে থেকে সরাসরি ডিমন স্লেয়ারের ওপর আক্রমণ করে দেয়। আর এই সোজাসাপটা আবেগপ্রবণ আক্রমণ দেখে ডিমন স্লেয়ার তার তলোয়ারের হাতল দিয়ে তানজিরোর পিঠে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে ফেলে। নেজুকো বিস্মিত হয়ে দেখে তার ভাই অজ্ঞান হয়ে পড়ে আছে এবং ডিমন স্লেয়ার লক্ষ্য করে যে তানজিরোর কুঠারটি আর তার হাতে নেই, এবং তখনই সে একটি ঘূর্ণায়মান বস্তুর শব্দ শুনতে পায় আর উপরে তাকিয়েই দেখতে পায় যে কুঠারটি তার
তার দিকেই উড়ে আসছিল। তখন সে তার মাথাটি একপাশে হেলিয়ে দিয়ে খুব সহজেই আঘাত পাওয়া থেকে বেঁচে যায়। তখন সোয়ার্ডসম্যান বুঝতে পারে যে কিছুক্ষণ আগে আসলে কি ঘটেছিল। তানজিরো পাথরটি ছুঁড়ে মারার ঠিক পরপরই কুঠারটিও ছুঁড়েছিল যাতে সে কুঠারটি আসতে না দেখে, এবং যখন তানজিরো তার দিকে ছুটে আসছিল তখন তানজিরো তার হাত পিছনে লুকিয়ে রেখেছিল যাতে মনে হয় তানজিরোর কুঠারটা এখনো তার কাছেই আছে। সোয়ার্ডসম্যান এই ভেবে বিস্মিত হয় যে তানজিরো নিজে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তাকে আঘাত করার পরিকল্পনা করেছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই নেজুকো সোয়ার্ডসম্যানের হাত থেকে মুক্ত হয়ে যায় এবং লাথি মেরে তাকে দূরে সরিয়ে দেয়। সোয়ার্ডসম্যান চিন্তিত হয়ে পড়ে কারণ সে দেখে যে ডিমন নেজুকো অজ্ঞান তানজিরোর উপর ঝাঁপ দিতেই যাচ্ছিল, কিন্তু সোয়ার্ডসম্যানকে অবাক করে নেজুকো তার ভাইকে হত্যা করে না, বরং সে তার ভাইয়ের সামনে বসে পড়ে এবং তাকে রক্ষা করে। তখন সোয়ার্ডসম্যানের তানজিরোর সেই কথাগুলো মনে পড়ে যে নেজুকো কখনোই কোনো মানুষকে আঘাত করবে না। যখন নেজুকো তার উপর আক্রমণ শুরু করে তখন লোকটির মনে পড়ে যে অনেক বছর আগে আরেকজনও তার পরিবারের সদস্যদের সম্পর্কে একই কথা বলেছিল। সে জানে যে ডিমনরা রূপান্তরের পর নিজেদের পরিবারের সদস্যদেরও হত্যা করে, আর সে এটা এতবার ঘটতে দেখেছে যে তার আর গণনা মনে নেই। সে বুঝতে পারে যে নেজুকো আহত এবং তার ক্ষত সারানোর জন্য অনেক শক্তি ব্যবহার হচ্ছে, আর একই সঙ্গে সে লড়াইও করছে, এবং সে ডিমনে রূপান্তরিত হওয়ার সময় নিশ্চয়ই অনেক শক্তি খরচ করেছে, যার মানে এখন সে খুবই ক্ষুধার্ত এবং একজন মানুষকে সে অবশ্যই খেতে চাইছে। এমনকি এটা যদি তার নিজের ভাই হয় তবুও, কিন্তু সে তার ভাইকে না খেয়ে এখন রক্ষা করছে, আর সোয়ার্ডসম্যানকে সে ভয়ও দেখাতে চাইছে, এবং এই সবকিছুই সে করছে তানজিরোকে খাওয়ার তাগিদ দমন করে। তখন সোয়ার্ডসম্যান বুঝতে পারে যে এই ভাই বোনরা হয়তো সত্যি অন্যদের থেকে আলাদা, যার পর সোয়ার্ডসম্যান সিদ্ধান্ত নেয় যে সে নেজুকোকে হত্যা করবে না এবং তার তলোয়ারটি রেখে দিয়ে সে নেজুকোকে ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে দেয়। বরফের ওপর তানজিরো পড়ে থাকাকালে সে তার মৃত পরিবারের ভিশন দেখতে পায়, যেখানে তার মা তাদের রেখে চলে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে এবং অনুরোধ করে যেন তানজিরো নেজুকোর যত্ন নেয়। তানজিরো জেগে উঠে দেখে যে নেজুকো তার কাছেই আছে এবং তার মুখ এক টুকরো বাঁশ দিয়ে আটকানো। তারপরে সে ডিমন স্লেয়ারকে কাছেই দেখতে পায় যে তার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল। ডিমন স্লেয়ার তাকে নির্দেশ দেয় যেন সে সাকুনজি উরোকোদাকি নামের একজন বৃদ্ধ লোককে খুঁজে বের করে যে মাউন্ট সাগিরির কাছেই থাকে, এবং তাকে যেন তানজিরো জানায় যে গিয়ু টোমিওকা তাকে পাঠিয়েছে। আর এটাই প্রথমবার যে আমরা এই সোয়ার্ডসম্যানের নাম জানতে পারি। গিয়ু তানজিরোকে বলে যে এখন যেহেতু আকাশ মেঘলা তাই নেজুকো ঠিক আছে, কিন্তু তাকে সতর্ক করে দেয় যেন সে নেজুকোকে সূর্যের আলোতে না নেয়, যার পরই সে অদৃশ্য হওয়ার মতো দ্রুত গতিতে চলে যায়। তারপর সিনটি চলে যায় তানজিরোদের বাড়িতে, যেখানে তানজিরো তার পরিবারকে কবর দেওয়ার পর তার মৃত পরিবারের জন্য প্রার্থনা করছিল এবং নেজুকো সেখানে শুধুই দাঁড়িয়েছিল। আর আমরা এটাও দেখতে পাই যে তার ডিমন শক্তির কারণে নেজুকোর সকল ক্ষতই সেরে গেছে। তার পরিবারের জন্য প্রার্থনার পর তানজিরো নেজুকোর হাত ধরে এবং তারা দুই ভাই বোন একসাথে তাদের বাড়ি ছেড়ে পর্বতের দিকে রওনা দেয়। আর এখানেই প্রথম এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডিমন স্লেয়ার সিজন 1 এর প্রথম এপিসোডের এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি তা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনার অ্যানিমে লাভার বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি পুরো সিজন 1 এর এক্সপ্লেনেশনটা দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে আপনি নতুন কোনো ভিডিও মিস না করেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।